হ্যালো বন্ধুরা, আজ আমি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা নিয়ে এসেছি। এই সিনেমার নাম মার্কো, যা কিছুদিন আগে খুব প্রশংসা কুড়িয়েছিল তার অ্যাকশনের জন্য। এই সিনেমার অ্যাকশনগুলি খুবই নৃশংস এবং ভয়ঙ্কর, যা অ্যাকশন প্রেমীদের জন্য অত্যন্ত মজাদার হবে। গল্প শুরু হয় একটি কারখানায় চলমান একটি ফাইটিং চ্যাম্পিয়নশিপ দেখানোর মাধ্যমে। সেখানে লোকেরা খেলোয়াড়দের উপর বাজি ধরতে আসে। সেখানে আমরা দুই বন্ধু ওয়াসিম এবং বেক্টরকে দেখতে পাই। বেক্টর অন্ধ, কিন্তু তার মানুষের শরীরের গন্ধ পেয়ে চিনতে পারার ক্ষমতা আছে। বেক্টর ও তার বন্ধু এখানে বাজি ধরতে আসে। সবাই এখানে মূলত তাদের পছন্দের খেলোয়াড়দের উপর বাজি ধরতে আসে এবং এরপরে যখন তারা সেখান থেকে চলে যায়, তখন ওয়াসিমের ভাই তারিক ওয়াসিমকে ফোন করে এবং তাকে বলে তার ফার্মেসি ব্যবসার লাইসেন্সটি ব্যবহার করে সে টনির সাথে একটি ড্রাগসের ব্যবসা করবে। কিন্তু ফার্মেসি ব্যবসার লাইসেন্সটি মূলত ওয়াসিমের নামে এবং ওয়াসিম তারিকের এই প্রস্তাবে রাজি হয় না এবং সে তারিককে বোঝাতে চেষ্টা করে ড্রাগসের ব্যবসা ভালো না, আমরা যদি এইসব কাজ করি তাহলে হজ করেও কোনো লাভ হবে না। এবং এ নিয়ে অনেক কথা হয় তাদের দুই ভাইয়ের মধ্যে। বেক্টর তখন ওয়াসিমকে জিজ্ঞেস করে সমস্যা কি। তাই ওয়াসিম বলতে শুরু করে যে টাকার একটা সমস্যা আছে, তাই ভাইয়া ড্রাগস স্মাগলারের সাথে হাত মিলিয়েছে। তারা চায় আমার লাইসেন্স ব্যবহার করে ড্রাগস বিজনেস করতে, কিন্তু আমি এতে রাজি না। তারপর কিছু লোক আসে সেখানে, এসে ওয়াসিমকে হত্যা করে। কিন্তু বেক্টর যেহেতু অন্ধ, তাই সে বুঝতে পারে না। সে একা একা কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং একটি গাড়ির সাথে ধাক্কা খায়। এরপর সে ওয়াসিমকে ডাকলে ওয়াসিম কোনো কথা বলে না। সেই সময় বেক্টর কিছু মানুষের জুতার শব্দ পেয়েছিল। এখানে সে তার হাতের স্পর্শে বুঝতে পারে কেউ একজন ওয়াসিমকে হত্যা করেছে। এরপর সে খুনির শরীর স্পর্শ করে চেনার চেষ্টা করে এবং বেক্টর ওয়াসিমের জন্য খুব কান্না করতে থাকে, কারণ ওয়াসিম তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। পরের দিন সে পুলিশকে সবকিছু বলে, যে ব্যক্তি ওয়াসিমকে হত্যা করেছিল সে কি ধরনের পারফিউম ব্যবহার করেছিল, তার পায়ে জুতার শব্দ কেমন ছিল, এবং আরো বলে মনে হচ্ছিল যে সেই লোকটি কিছুতেই ভয় পায় না। হত্যা করা তার নিত্যদিনের কাজ এবং সে একটি ডিফেন্ডার গাড়িতে এসেছিল। ইন্সপেক্টর অশোক বেক্টরের কথার উপর বিশ্বাস করে, কারণ সে বুঝতে পেরেছিল বেক্টর অন্ধ হলেও সে অত্যন্ত বুদ্ধিমান। অশোক সাব ইন্সপেক্টরকে বলে যে শহরের সবচেয়ে বড় কারখানাটি প্রাক্তন এমপি জর্জের মালিকানাধীন। এমনকি সে যদি 100 জনকেও হত্যা করে তবুও তার অনুমতি ছাড়া কেউ জানতে পারবে না যে লাশটি কোথায় আছে। এবং বেক্টর জর্জের ছোট ভাই। বেক্টরের দেওয়া বিবৃতি ওয়াসিমের খুনের এখন পর্যন্ত একমাত্র সূত্র। কয়েকদিন পর ইন্সপেক্টর ওয়াসিমের ভাইয়ের সাথে দেখা করতে যায়। তখন ওয়াসিমের ভাই তারিক বলতে শুরু করেছে তার ভাই একজন জুয়ারি ছিল। সে মাঝে মাঝে জুয়া খেলতো এবং বাজি ধরতে খুব পছন্দ করত এবং এসব করে সে অনেক টাকা নষ্ট করত। সে পুলিশকে আরো বলে যে এতদিন কেটে গেছে, এখনো তোমরা কোনো ইনফরমেশন পাওনি। যাওয়ার সময় ইন্সপেক্টর বলে তুমি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতে পারো আমরা কিছুই জানি না, কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে। এরপর আমরা ওয়াসিমের শেষকৃত্য অনুষ্ঠান দেখতে পাই। সেখানে যে ব্যক্তিটি ওয়াসিমকে হত্যা করেছিল সেখানে পৌঁছায়। সেই সময় বেক্টর সেখানেই ছিল এবং বেক্টর তার জুতার শব্দ শুনে বুঝতে পারে। সেই সময় রাসেলের চোখ বেক্টরের উপরেই ছিল এবং রাসেল ওয়াসিমের ভাই তারিককে জড়িয়ে ধরে। এখন বেক্টর এই সব কিছু বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায়। সে আতঙ্কে বেরিয়ে আসে এবং একটি গাড়ির সাথে ধাক্কা খায়, আর সেই গাড়িটিও একটি ডিফেন্ডার। মূলত এই গাড়িটি দিয়েই রাসেল এসেছে। বেক্টর সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় প্রেমিকা ঈশাকে ফোন করে বলে যে আমি ওয়াসিমের বাড়িতে আছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে দেখা করতে চাই। তারপর রাসেল বেক্টরকে অপহরণ করে নিয়ে যায়। এরপর আমরা রাসেলকে টনি কেমিক্যালস নামের একটি গুদামে দেখতে পাই, যেখানে মূলত সে বেক্টরকে অপহরণ করে নিয়ে এসেছে। সে বেক্টরকে বলতে শুরু করে যখন তোমার বন্ধু আমার ব্যবসা প্রত্যাখ্যান করে, তখন তার ভাই তারিক তোমার বন্ধুকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলতে বলেছিল, তাই আমি তাকে মেরেছিলাম। কিন্তু যেহেতু তুমি অন্ধ তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি মানুষের শরীরের গন্ধ পেয়ে তাকে চিনে ফেলবে। বেক্টর রাসেলকে হুমকি দেয় এবং সে বলে তোমাকে ধ্বংস করে দেবো, তোমরা কেউ বাঁচবে না। রাসেল তার লোকদের একটি ভিডিও করতে বলে এবং তারপর সে বেক্টরকে এসিডে ডুবিয়ে হত্যা করে। এতে বেক্টরের শরীর সম্পূর্ণভাবে গলে যায়। এরপরে আমরা দেখতে পাই টনি নামের একজন বড় গুন্ডা, যে মূলত রাসেলের বাবা। তিনি একটি অবৈধ সোনার ব্যবসা চালায় এবং কিছু লোক তার সোনা চুরি করার চেষ্টা করছিল। সেই কারণেই টনি তাদের হত্যা করে। এরপরে সে তার ছেলে রাসেলকে ধমক দেয় যে সে কিভাবে কাজ করে। একটি অন্ধ ছেলে তাকে খুঁজে পেয়ে যায় এবং আরো বলে যে তুমি তোমার ভাইয়ের দেখানো পথে চলো না। এরপর সে দেবরাজ, যে মূলত টনির হয়ে কাজ করে এবং রাসেলের বন্ধু, সে দেবরাজকে বলে তোমার বন্ধুকে পথ দেখানো তোমার কাজ। যদি সে ভুল পথে পরিচালিত হয় তবে তাকে ফিরিয়ে আনা তোমার দায়িত্ব। এখন যদি কেউ অন্ধ ছেলেটিকে খুঁজতে খুঁজতে চলে আসে তাহলে তুমি কি করবে? দেবরাজ বলে আমরা তাকে কেমিক্যালে গুলিয়ে মেরেছি, এমনকি তার মাও তাকে চিনতে পারবে না। কিন্তু তারপর আমরা দেখি যে পরের দিন বেক্টরের মৃতদেহ একটি নদীতে ভেসে উঠেছে। সেখানে আর কিছু লোক তা দেখতে পায় এবং পরবর্তীতে সেখানে পুলিশ আসে এবং ফরেন্সিক কর্মীরা জানায় যে মৃতদেহটি একটি 20 থেকে 25 বছরের ছেলের এবং এই ছেলেটিকে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে পুড়িয়ে মারা হয়েছে। যখন ইন্সপেক্টর অশোক এশাকে জিজ্ঞাসাবাদ করে তখন এশা বলে যে শেষবার বেক্টর তাকে ফোন দিয়েছিল, সে তার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু সে জানায় বেক্টর তাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু
তারপর থেকে ভিক্টরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বলে যে আমি ভিক্টরকে 3 বছর ধরে চিনি। সে অন্ধ হলেও মানুষের পারফিউমের গন্ধ চিনতে পারে এবং সে খুব চালাক ছিল। সে আমাকে সবকিছুই বলতো। ইন্সপেক্টর আশা করেছিলেন যে ভিক্টরের সাহায্যে তিনি ওয়াসিমের খুনির কাছে পৌঁছাবেন, কিন্তু এখন আর তার কোনো উপায় নেই এবং তিনি সাব ইন্সপেক্টরকে বলেন যে যতটা সম্ভব মেয়েটির কাছ থেকে জিজ্ঞাসাবাদ করো এবং ভিক্টরের ব্যাকগ্রাউন্ড চেক করো, কিন্তু তার আগে খুঁজে বের করো মৃতদেহটি আসলেই ভিক্টরের কিনা। এখন সন্ধ্যায় আমরা দেখি সাব ইন্সপেক্টর অশোককে ফোন করে বলেন যে মৃতদেহটি ভিক্টরের শনাক্ত হয়েছে। এরপর সমস্ত অফিসার একটি সভা বসায় এবং সিনিয়র অফিসার জর্জ এবং তার ভাই মার্কো সম্পর্কে সবাইকে বলেন যে তারা দুজনেই খুব বড় মাপের অপরাধী। মার্কো তার পরিবারকে অনেক বেশি গুরুত্ব দেন এবং জর্জ তাদের ব্যবসা পরিচালনা করেন, কিন্তু মার্কো বর্তমানে ইতালিতে থাকে এবং মার্কো জর্জের পালিত ভাই এবং জর্জ ও ভিক্টর আপন ভাই। এরপর আমরা দেখতে পাই গ্যাংস্টার জর্জকে। ভিক্টরের মৃত্যুতে তাদের বাড়িতে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জর্জ ভাবতে শুরু করে যে সে মূলত কার শেষকৃত্য করবে, কেননা ভিক্টরের মৃতদেহ কোনো কিছু আর অবশিষ্ট নেই। জর্জের লোকেরা তাকে বলে যে আমাদের মার্কোকে ফোন করা উচিত, তাকে ভিক্টরের বিষয়টি জানানো উচিত, কিন্তু জর্জ বলে যে এখনোই না, আগে ভিক্টরকে কবর দেওয়া হোক, তারপর আমরা তাকে জানাবো। কিন্তু তারপর জানা যায় মার্কো ভিক্টরের মৃত্যুর কথা জেনে গিয়েছে, যার কারণে জর্জ অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ভালো করেই জানে ভিক্টরের কথা শুনে মার্কো মোটেও চুপ থাকবে না। এখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন কিছু লোক তার বাইকে অপহরণ করে এবং জর্জকে মুক্তিপণের জন্য ফোন করে এবং তাকে সোনা নিয়ে তার বাইকে মুক্ত করে আনতে বলে। জর্জ চিন্তিত হয়ে তার ভাই ভিক্টরকে খুঁজতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই জর্জ দেখে যে তার ভাই ভিক্টর নিচে বসে গান শুনছে। এর মানে সে বুঝতে পারে যে গুন্ডারা আসলে তার ভাই মার্কোকে কিডন্যাপ করেছে। তখন সে তার স্ত্রীকে বলে যে কুত্তা শয়তানকে তুলে নিয়ে গিয়েছে, এখন শয়তান নিজেই এটা বুঝে নেবে। এখন ফোন রাখার পর অপহরণকারী একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে আসে যেখানে মূলত মার্কোকে রাখা হয়েছিল। আসার সাথে সাথে সে দেখতে পায় তার কিছু লোক সেখানে মরে পড়ে আছে। সেখানে কিছু হিংস্র কুকুরও ছিল। মার্কো সকল কুকুরকে মেরে টুকরো টুকরো করে ফেলে এবং সে বলে যে আমিও একজন কুকুর প্রেমী, আমার বাড়িতেও কুকুর আছে, তোমরা ভুল মানুষটিকে ধরেছ। এরপরে মার্কো একে একে সবাইকে মেরে ফেলে। সে এমনভাবে মারছিল যেন এটি তার জন্য একটি ছেলে খেলা। এরপর আমরা জর্জের পরিবারকে দেখতে পাই। জর্জের কাকা তাকে বলেন যে বাড়িটি ভাগ করে দেওয়া উচিত এবং এই ভাগে জর্জের বোন এনসিকেও অন্তর্ভুক্ত করতে হবে। মোট 3টা অংশ হবে, কিন্তু জর্জ এখানে দ্বিমত। সে বলে 3টি নয় 4টি অংশ হবে। এনসি জিজ্ঞাসা করে তুমি মার্কোকে এত ভালোবাসো কেন, সে এমনকি আমাদের ভাইও নয়। কিন্তু জর্জ বলে যে আমাদের বাবা বলে গিয়েছেন সবাই সমান অংশ পাবে, আমাদের বাবাই ওকে নিয়ে এসেছে এবং মার্কো নাম দিয়েছে। মূলত মার্কো তার দাদার নাম। সে তার বোনকে জিজ্ঞাসা করে যে তুমি মার্কোকে এত ঘৃণা করো কবে থেকে? এই সকল সম্পদের বেশিরভাগই আমি করেছি, তাই আমি সিদ্ধান্ত নেব কে কত অংশ পাবে। মার্কো তার অংশ অবশ্যই পাবে। চাচা তখনও রেগে যায়। সে বলে বাড়ির একটি অংশ কেন একজন অবৈধ ব্যক্তিকে দেওয়া হবে? ভিক্টর মার্কো সমর্থনে ছিল এবং সেও বলতে শুরু করে মার্কোকে অবশ্যই তার অংশ দেওয়া উচিত। তারপর তার চাচা ভিক্টরকে বলেন এটা ভালো যে ঈশ্বর তাকে অন্ধ করেছেন। ভিক্টর বলে যে তিনি আমাকে চোখ দেননি, কিন্তু মনে হয় কিছু লোককে তার মস্তিষ্কও দেননি। তারপর তিনি গিয়ে মার্কোর সাথে দেখা করেন। এই সময় মার্কো সিগারেট খাচ্ছিল এবং ভিক্টর গিয়ে মার্কোর হাত থেকে নিয়ে তার সিগারেটটি খাওয়া শুরু করে। আর সেই সময় জর্জ সেখানে চলে আসে। জর্জের আসার ইঙ্গিত পেয়ে ভিক্টর সিগারেটটি মার্কোর হাতে দিয়ে দেয়। মার্কোর হাতে সিগারেট দেখে জর্জ অনেক ক্ষিপ্ত হয় এবং তাকে সিগারেটটি ফেলে দিতে বলে। এ সময় তিনি আরো বলেন তুমি নিজে তো নষ্ট হয়েছ, সাথে সাথে ভিক্টরকেও নষ্ট করে ফেলবে। এই সময় ভিক্টর মজা করে বলে জি ভাইয়া, আমি সিগারেটের স্মেল একদম নিতে পারি না। এখন দৃশ্যটি বর্তমান সময়ে চলে আসে। আমরা দেখতে পাই যে ভিক্টরের শেষকৃত্যে জর্জ গির্জায় তার ভাইয়ের জন্য প্রার্থনা করছিল এবং সে তার সমস্ত শত্রুদের উদ্দেশ্যে বলে আমরা অবশ্যই তাদের জবাব দেব। এরপর সেখানেই এন্ট্রি হয় মার্কো এবং মার্কো সবার উদ্দেশ্যে বলতে শুরু করে যে আমার ভাইকে হত্যা করেছে, আমি তাদের সবাইকে হত্যা করব। বাড়ি পৌঁছানোর পর জর্জ মার্কোকে ধমক দিয়ে বলে যে গির্জার সবার সামনে প্রতিশোধের কথা বলার কোনো দরকার ছিল না তোমার। তুমি বলে যাচ্ছ তুমি আমাদেরকে। আমার মা কেবল আমাকে এবং ভিক্টরকে এবং এনসিকে জন্ম দিয়েছে। ভিক্টরের প্রতিশোধ নেওয়ার তুমি কে? তার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক ছিল? মার্কো বলে সে আমার ভাই ছিল আর তুমি আমার বড় ভাই। তুমি যত কিছুই বলো না কেন, ভিক্টর আমার ছোট ভাই, তুমি আমার বড় ভাই এবং এনসি আমার বোন। এরপর আমরা আরেকটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে মার্কো মন খারাপ করে গাড়িতে বসেছিল। ভিক্টর তাকে বলে তুই সবসময় তো চিন্তিত থাকিস কেন? আমাকে দেখ, আমি অন্ধ, আমি চাইলেও গাড়ি চালাতে পারবো না, কিন্তু আমি তো এত বেশি মন খারাপ করি না। এটা শুনে মার্কো ভিক্টরকে গাড়ি চালাতে বলে এবং ভিক্টর গাড়ি চালিয়ে অনেক বেশি খুশি হয়। এরপর আমরা বর্তমানে চলে আসি। বর্তমানে আমরা দেখতে পাই জর্জ তার ব্যবসায়িক অংশীদারদের সাথে একটি বৈঠক করছিল, যাদের মধ্যে অবৈধ সোনার ব্যবসায়ী টনি ও তার ছেলে রাসেলও ছিল। সে জর্জের প্রতি মিথ্যা সহানুভূতি দেখায় এবং বলে যে তার ভাইয়ের মৃত্যুতে
তারা খুবই ব্যথিত এবং টনি বলতে শুরু করে যে আমাদের মধ্যে কেউই এত নীচ নয় যে একটি অন্ধ ছেলেকে হত্যা করবে। সে অবশ্যই একজন বহিরাগত। তোমার এটাকে খারাপ স্বপ্ন হিসাবে নেওয়া উচিত এবং ভুলে যাওয়া উচিত। এবং সে জর্জকে তার ছেলের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে এখন থেকে আমার ব্যবসা আমার ছেলে রাসেল দেখবে। মার্কো আসার পর টনি বলে যে চলো ভেক্টরের খুনিকে ধরার জন্য আমরা একটি টিম গঠন করি এবং আমার ছেলে রাসেল এর নেতৃত্ব দেবে এবং তারা সহজেই আসল অপরাধীকে ধরতে পারবে। মার্কো সবাইকে হুমকি দিয়ে বলে যে আমার ভাইকে হত্যা করেছে তাকে আমি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেব। ইন্সপেক্টর অশোক এবং সাব ইন্সপেক্টর শাহুল ওই জায়গায় আসেন যেখানে মূলত ওয়াসিম এবং ভিক্টর বাজি ধরতে গিয়েছিল, কিন্তু তারা সেখান থেকে কোনো তথ্য পায়নি। মূলত সেখানে থাকা লোক তাদের কোনো কিছু বলেনি। এদিকে টনি তার লোকদের বুঝায় যে মার্কোকে বোকা বানানো এত সহজ নয়, সে যে কোনো পর্যায়ে যেতে পারে। এরপরে আমাদের প্রতিটি পদক্ষেপ অনেক সাবধানে নিতে হবে এবং মার্কোর সামনে বলা প্রতিটি শব্দ ভেবে বলতে হবে। এই সময় টনি কৌশলে তার শত্রুদের জর্জের শত্রু বানিয়ে দেয় এবং জর্জ একে একে সবাইকে মারতে শুরু করে এবং রাসেলও মার্কোর সাথে কাজ শুরু করে দেয় ভেক্টরের খুনিকে খোঁজার। তারপর মার্কো ইন্সপেক্টর অশোকের সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তার ভাইয়ের সাথে কি হয়েছিল। ইন্সপেক্টর তাকে বলে যে তাকে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সে বলে যে এটা সম্ভব যে ওয়াসিম এবং ভেক্টরের হত্যাকারীর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কারণ ওয়াসিমের শেষকৃত্যের সময় ভেক্টর পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল এবং মার্কো সেখান থেকে যাওয়ার আগে ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যায়। টনি এবং রাসেল তারিককে হুমকি দেয় যে সে মার্কোর সামনে ভয়ে কিছু বলে দিলে তারা তার দুই সন্তানকে মেরে ফেলবে। তাই যখন মার্কো তার ভাই সম্পর্কে জিজ্ঞাসা করতে তারিকের কাছে আসে, তারিক খুব সাবধানতার সাথে কথা বলে এবং মার্কোকে কিছু বলে না। এরপর মার্কো সেই ফাইটিং ক্লাবে যায় যেখানে মূলত বেটিং হতো। ওয়াসিম এবং ভেক্টর প্রায়ই সেখানে যেত। মার্কো সেখানে যায় এবং সে মারামারি শুরু করে এবং পরে ফাইটিং রিং থেকে একজন মার্কোকে রিংয়ে আসতে আমন্ত্রণ জানায় এবং মার্কো রিংয়ে যায় এবং রিংয়ের ছেলেটিকে প্রচন্ড মারে। পরবর্তীতে মার্কো তাকে ভেক্টর সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু রাসেল ইতিমধ্যেই সেই ছেলেটিকে ভয় দেখিয়েছিল সে যদি ভেক্টর সম্পর্কে মার্কোকে কিছু বলে তাহলে তারা তাকে মেরে ফেলবে। তাই ছেলেটি মার্কোকে বলে একজন লোক এসে এখানকার সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে গেছে, যে নিয়ে গেছে তাকে আমি দেখলে চিনতে পারবো। সে মূলত এই এলাকার না, সে নর্থ থেকে এসেছে। তার কথা বলার ধরন অন্যরকম ছিল। এটা শুনে রাসেল স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তারপর তার বাবার সাথে দেখা করার সময় সে বলে যে মার্কোকে সরিয়ে দেওয়া উচিত। টনি বলে যে প্রথমে তাদের কেরালার ব্যবসার দায়িত্ব নেওয়া উচিত, এরপর তাকে আমরা সরিয়ে দেব এবং সে জানতে চায় আগামীকাল বন্দরে মোট কত কিলো সোনা আসবে। টনিকে বলা হয় যে মোট 120 কিলো, তার মধ্যে 30 কিলো সোনা জর্জের। টনি একটি পরিকল্পনা করে যখন 120 কিলো সোনা অবৈধভাবে এখানে আনা হবে তখন সেখান থেকে কাস্টমকে তারা 30 কিলো সোনা দিয়ে দিবে এবং বাকি অংশীদারদেরও আলাদা আলাদাভাবে বোঝানো হবে যে কাস্টম তাদের 30 কিলো সোনা ধরে ফেলেছে। এতে করে বাকি 90 কিলো সোনা সে নিজের দখলে নিয়ে আসবে। পরের দিন জর্জ জানতে পারে যে তার সমস্ত সোনা চুরি হয়ে গেছে, মূলত কাস্টমে ধরে নিয়েছে। কিন্তু টনির লোকেরা তাকে বলে যে এসব আমাদের ভেতরের কাজ নয়, কিন্তু জর্জ এতে বিশ্বাস করে না। সে বলে যে এই সোনার চালানের কথা আমাদের ভেতরের লোক ছাড়া আর কেউ জানতো না। আমি যেদিন জানতে পারবো কাজটি কে করেছে আমি সেদিনই তাকে মেরে ফেলবো। এরপর আমরা দেখতে পাই রাসেলের লোক দেবরাজ জর্জের গাড়ি থামিয়ে তাকে গুরুত্বপূর্ণ কিছু বলার কথা বলে তার গাড়ির ভিতর আসে এবং সে জর্জকে ছুরিকাঘাত করে মেরে ফেলতে চায়, কিন্তু জর্জ মারা যায়নি। তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং মার্কো তার বড় ভাইকে দেখতে হসপিটালে আসেন। টনি মার্কোকে বলে এই কাজটা আমাদের লোক দেবরাজ করেছে। টনি কান্নার ভান করে এবং সেখান থেকে চলে যায়। ফিরে এসে দেবরাজকে প্রচন্ড মারে এবং তাকে জিজ্ঞাসা করে যে যখন তার কাউকে হত্যা করার ক্ষমতা নেই তাহলে কেন গেল। ডাক্তার বলেন যে জর্জ বেঁচে থাকবে। অপরদিকে ইন্সপেক্টর রাজ নামের এক ইউটিউবারের সাথে দেখা করে, যে তাকে বলে যে সে তার ক্যামেরায় অবৈধ বাজির সাথে সম্পর্কিত কিছু তথ্য রেকর্ড করত, কিন্তু একদিন সে ভয়ঙ্কর কিছু দেখতে পায়। ইন্সপেক্টর অশোককে তার ভিডিও রেকর্ডিং দেওয়ার কথা বলে এবং সে দেখতে পায় ওয়াসিমের হত্যার ভিডিওটি সেখানে রেকর্ড আছে। ইন্সপেক্টর অশোক তার সিনিয়র অফিসারকে বিষয়টি অবহিত করে এবং পরের দিন রাতেই রাসেল এবং তার সঙ্গী ইন্সপেক্টরকে মেরে ফেলে এবং একই সাথে সেই ইউটিউবারকেও মেরে ফেলে। এখানে আমরা মার্কোর প্রেমিকা মারিয়াকে দেখি যে মার্কোর সাথে তার সম্পর্ক ভেঙে ফেলতে চায় এবং চলে যাওয়ার কারণ মার্কোর পরিবার মার্কোকে নিজেদের সন্তান বলে মনে করে না এবং মার্কো তার প্রেম বুঝতে পারেনি, তাই সে মনে করে এই সম্পর্ক বেশি দিন টিকবে না। অপরদিকে অশোক আগেই বুঝতে পেরেছিল তার জীবনের ঝুঁকি আছে, তাই সে এই ভিডিওটি তার এক সঙ্গীকে দিয়ে রেখেছিল। জর্জ সুস্থ হওয়ার পর সেই লোকটি জর্জকে সেই ভিডিওটি দেখায় এবং সাথে সাথে জর্জ মার্কোকে ফোন দেয় এবং বলে যে ওয়াসিম এবং ভেক্টরকে হত্যাকারী আর কেউ নয়, টনির ছেলে রাসেল। কিন্তু এই সময় মার্কো রাসেলের সাথেই ছিল এবং মার্কো যখন এই সব কিছু জেনে ফেলে তখন রাসেলের লোক পিছন থেকে মার্কোকে বেঁধে ফেলে
এবং তাকে একটি জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হয় তাকে হত্যা করার জন্য। তারা করাত দিয়ে মার্কোর গলা কেটে ফেলতে চাচ্ছিল, কিন্তু মার্কোর চোখে মুখে কোনো ভয় ছিল না, তাই সে মার্কোর বন্ধু আনোয়ারের হাত কেটে ফেলে। এটা দেখে মার্কো রেগে যায় এবং সে একে একে সবার সাথে লড়াই করে এবং তার হাত খুলে সবাইকে হত্যা করে। সেই সময় রাসেলকেও মারাত্মকভাবে আহত করে, কিন্তু তার বন্ধু আনোয়ার প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে দেখে সে আনোয়ারকে গাড়িতে রেখে এসে সেই করাত দিয়ে সবাইকে কাটতে শুরু করে। সেই সময় রাসেলকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু রাসেল তাকে বলে যে ভেক্টরের বান্ধবী এশা তাদের কাছে বন্দী এবং সে গর্ভবতী। জর্জের পরিবারের একমাত্র উত্তরাধিকারী তার গর্ভে বড় হচ্ছে। এদিকে আমরা দেখি যে টনি এশাকে অপহরণ করে নিয়ে যায় এবং মার্কোকে একটি ভিডিও কলে বলতে শুরু করে, তুমি আমার বাইকে ছেড়ে দাও, এতে করে অন্তত এখন তার ছেলেকে বাঁচাও। এদিকে জর্জের পুরো পরিবার ভাবছিল কিভাবে ভেক্টরের সন্তানকে বাঁচানো যায়। এনসি আবার বাঁকা স্বরে বলে, এশার গর্ভে যে বাচ্চাটি বড় হচ্ছে সেটি যে ভেক্টরের তার প্রমাণ কি? সেই মেয়ের কারণে আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। কিন্তু মার্কো বলে যে পরিবারের জন্য আমি যে কোনো কিছু করতে পারবো। সে মারিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু মারিয়া তাকে বলে যে তুমি আমার জন্য খুব বেশি টক্সিক, আমি তোমাকে আমার সামনে সহ্য করতে পারতেছি না, তুমি আমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু মার্কো তাকে আশ্বস্ত করে যতক্ষণ পর্যন্ত সে এখানে আছে মার্কো তার কোনো ক্ষতি হতে দেবে না। এরপরে সে এশাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। সে প্রথমে দেবরাজকে ধরে এবং একটি কন্টেনারে আটকে রাখে এবং কন্টেনারের ভেতরে একটি গ্যাস ছাড়ে এবং দেবরাজকে বলে যে তোমার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মধ্যেই তোমার দম বন্ধ হয়ে যাবে এবং তুমি মারা যাবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে এর আগেই এশার ঠিকানা আমাকে বলো। এরপর দেবরাজ বলে যে এশা টনির গেস্ট হাউসে আছে, এখন আমাকে ছেড়ে দাও। কিন্তু মার্কো তাকে ছাড়ে না, তাকে মেরে ফেলে এবং সে টনির গেস্ট হাউসে পৌঁছায়, কিন্তু সেখানে অনেকগুলো গুন্ডা ছিল। মার্কো একে একে সবাইকে মেরে ফেলে এবং সে যখন ছাদে যায় দেখে সেখানে একটি অন্য মেয়ে বসে আছে, এশা নয়। এই সময় টনি সেখানে আসে এবং তাকে বলে, এটা আমার পরিকল্পনা ছিল, তোমার সাহসের প্রশংসা করতে হয়, কিন্তু আমি তোমাকে যতটা বুদ্ধিমান মনে করেছিলাম তুমি ততটা বুদ্ধিমান নয়। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, অন্যথায় এশা এবং তার গর্ভের সন্তান বাঁচবে না। এখানে প্রস্তাবটি ছিল টনি জর্জের সকল সম্পত্তি এবং ব্যবসার মালিকানা চায়, তাই চুক্তি সম্পূর্ণ করার জন্য সে রাসেলের সাথে দেখা করতে বলে। মূলত রাসেলের কাছেই এশা আছে এবং চুক্তির বিনিময়ে সে এশাকে ফিরিয়ে নিতে পারবে। এরপর আমরা দেখতে পাই মার্কো রাসেলকে একটি ব্রিটকেস দেয়। রাসেল ভেবেছিল সেখানে জর্জের সকল সম্পত্তির দলিল রয়েছে, কিন্তু সে যখন ব্রিটকেস খুলে সে দেখতে পায় তার বাবা টনির কাটা হাত ব্রিটকেসের ভিতরে। সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন মার্কো তাকে বলে, হাত কাটা হয়েছে, বেশি সময় হয়নি, তুমি এশাকে আমার কাছে পাঠাও, আমি সাথে সাথে তোমার বাবার ঠিকানা তোমাকে পাঠিয়ে দেবো। যত দ্রুত তুমি তোমার বাবার কাছে পৌঁছাতে পারবে তত তোমার জন্য ভালো। হতে পারে তুমি তোমার বাবার হাত আবার জোড়া লাগাতে পারবে, আর তা না হলে অতিরিক্ত রক্তক্ষরণে তোমার বাবা মারা যাবে। তাই রাসেল এশাকে ছেড়ে দেয়, কিন্তু তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে। অবশেষে রাসেল তার বাবার ঠিকানা পেয়ে যায় এবং সেই তৎক্ষণাৎ সেখানে চলে যায়। লোকেশনে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পায় তার বাবা টনিকে একটি ফাঁদে আটকে রাখা হয়েছে। যদি সে টনিকে বের করার চেষ্টা করে তাহলে উপরে রাখা এসিড সরাসরি টনির উপরে পড়বে এবং বন্দুক থেকে গুলি চলবে। তাই রাসেল খুব সাবধানে উপরের এসিডটি খুলতে শুরু করে এবং বন্দুকটি নিষ্ক্রিয় করে, কিন্তু হঠাৎ একটি অ্যালার্ম বেজে ওঠে। তখন রাসেল দেখতে পায় তার বাবার চেয়ারের নিচে একটি বুম ফিট করা আছে। তার বাবা যখনই চেয়ার থেকে উঠবে সাথে সাথে বুমটি ফেটে যাবে। তাই রাসেল তার বাবাকে রেখেই পালিয়ে যায় এবং কিছুক্ষণ পর বুমটি বিস্ফোরিত হয়ে তার বাবা মারা যায়। এদিকে মার্কো এশাকে নিয়ে বাড়ি আসে এবং জর্জ তার ভাই মার্কোকে বলে যে এই শিশুকে আমাদের পরিবারের করা ভুলের জন্য শাস্তি দেওয়া উচিত নয়। তারপর মারিয়াও সেখানে পৌঁছায়। এরপর জর্জ মার্কোকে বলে যে তুমি এশা ও মারিয়াকে নিয়ে এখান থেকে নিরাপদ স্থানে চলে যাও, কিন্তু মার্কো এতে রাজি হয় না। মার্কো তার বাইকে রেখে কোথাও যাবে না। এরপর আমরা দেখতে পাই জর্জ তারিককে মেরে ফেলে। অপরদিকে রাসেলের এখন কেউ নেই, তাই সে তার বড় ভাই সাইরাসের কাছে সাহায্য চাইতে যায় এবং তাকে বলে মার্কো তার বাবাকে মেরে ফেলেছে। সাইরাস একজন রক্তপিপাসুর নাম। সাইরাস জিজ্ঞাসা করে এটা কে করেছে, তখন রাসেল তাকে জানায়। মার্কো সাইরাস তাকে জিজ্ঞাসা করে তার ফ্যামিলিতে কে কে আছে, তখন রাসেল একে একে তার পুরো পরিবারের কথা তার ভাইকে বলে। মারিয়া মার্কোকে বলে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, তাদের জন্য এটা ঠিক হবে, কিন্তু মার্কো তার পরিবারকে এত বিপদে ফেলে যেতে পারেনি। তারপর এশা সেখানে আসে এবং বলে যে ভিক্টর তোমাকে এটা দিতে বলেছিল। এই বলে মার্কোকে একটি গিফটের প্যাকেট দেয়। রাতে আমরা দেখতে পাই এশার পেটে প্রসব বেদনা শুরু হয়। বাড়ির সব মহিলা তখন এশাকে হসপিটালে নিতে চাচ্ছিল, কিন্তু জর্জ তাতে বাধা দেয়। সে বলে আমার মা আমাকে এবং এনসিকে বাড়িতেই জন্ম দিয়েছিল, আমাদের জন্য বাইরে যাওয়া এখন অত্যন্ত বিপদের, তাই ডক্টর বাড়িতেই আসবে এবং ভিক্টরের সন্তান বাড়িতেই জন্ম নেবে। পরবর্তীতে দুজন নার্স তাদের বাড়িতে আসেন এবং হঠাৎ ঘরের বিদ্যুৎ চলে যায়। কেউ একজন কনভার্টারের বিদ্যুৎ কেটে দিয়েছে। জর্জ মার্কোকে তার পরিবারকে ভিতরে নিয়ে যেতে বলে। আমরা দেখতে পাই যে রাসেল এবং তার ভাই সাইরাসের লোকেরা পুরো পরিবারকে হত্যা করার জন্য জর্জের বাড়িতে পৌঁছেছিল। মার্কো মারিয়াকে আলমারিতে লুকিয়ে রাখে। জর্জ অন্ধকারে শত্রুদের হত্যা করতে শুরু করে। অবশেষে বিদ্যুৎ ফিরে আসে এবং রাসেল তার পুরো বাহিনী নিয়ে তাদের বাড়ির দিকে গুলি ছুটতে থাকে এবং বোমা মারে এবং অবশেষে রাসেল এবং সাইরাস ঘরে প্রবেশ করে। সাইরাস এবং জর্জ মুখোমুখি হয় এবং কিছু লোক পরিবারের সদস্যদের খুঁজে খুঁজে মারতে শুরু করে এবং রাসেলও তাদের মধ্যে ছিল এবং রাসেল এমনকি ছোট বাচ্চাদেরও রেহাই
রেহাই দেয়নি, সে তাদের শিরচ্ছেদ করেছে। অন্যদিকে সাইরাস এবং মার্কো একে অপরের সাথে লড়াই করতে থাকে, কিন্তু সাইরাস মার্কোকে পরাজিত করতে শুরু করে এবং রাসেল সমস্ত বাচ্চাদের হত্যা করতে শুরু করে। সাইরাস জর্জের স্ত্রীর 2 ঠোঁট টেনে ছিঁড়ে ফেলে, সে ব্যথায় চিৎকার করতে থাকে। মার্কো এবং জর্জ সম্পূর্ণ আহত অবস্থায় পড়ে থাকে, তারা তাদের পরিবারের জন্য কিছুই করতে পারেনি। সাইরাস এশার চিৎকার শুনে উপরে যায় এবং সেখানে গিয়ে সে 2 জন নার্সকে মেরে ফেলে এবং অবশেষে এশার পেটে ঘুষি মেরে এশার বাচ্চাকে বের করে আনে এবং এশার মুখ দিয়ে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। সে যখন বাচ্চাটিকে নিয়ে চলে যাচ্ছিল, মারিয়া তখন তার পায়ে দূরে আটকানোর চেষ্টা করে। এরপর সে মারিয়াকেও মেরে ফেলে। এতে করে একে একে মার্কোর পরিবারের সকলেই মারা যায় এবং মরার আগে জর্জ মার্কোকে বলে গেছিল সে যেন তাদের সবার হত্যার প্রতিশোধ নেয়। এতে করে মৃত্যুর পর সে তার পরিবারকে বলতে পারবে তাদের হয়ে মার্কো সবার প্রতিশোধ নিয়েছে। এরপর মার্কো চূড়ান্ত সংঘর্ষের প্রস্তুতি নেয় এবং ভিক্টরের গিফট করা পারফিউমটি ব্যবহার করে সে রাসেলের কারখানায় যায় এবং একটি দুর্দান্ত এন্ট্রি নেয়। মার্কো শিশুটিকে বাঁচাতে সেখানে পৌঁছালো, কিন্তু সাইরাস তাকে বলে আমি জানতাম তুমি আসবে। এরপর সাইরাস তার লোকজনকে মার্কোর উপর অ্যাটাক করার জন্য কিছু অস্ত্র দেয়, কিন্তু মার্কো দৌড়ে এসে তাদের সকলের ঘাড়ে পা দিয়ে সাইরাসের কাছে পৌঁছে যায় এবং সাইরাসের বুকে একটি চাকু দিয়ে আঘাত করে এবং তার সাথে মারামারি শুরু করে। এদিকে সাইরাসের লোকজন দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করে। এই সময় মার্কো সাইরাসকে উপর থেকে ফেলে দেয় এবং তাদের লোকজনের সাথে লড়াই শুরু করে। এই সময় মার্কো একটি মেশিন গান দেখতে পায় এবং সেই মেশিন গানটি হাতে নিয়ে সেখানকার সকল লোকদের মেরে ফেলে। তারপর সে যখন বাচ্চাটিকে বাঁচাতে যাচ্ছিল, তখন সাইরাস ও রাসেল একসাথে তাকে আক্রমণ করে, কিন্তু অবশেষে মার্কো রাসেলকে ধরে ফেলে এবং তার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে ফেলে। এতে রাসেল মারা যায়। সাইরাস শিশুটিকে এসিডে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছিল, আর ঠিক সেই সময় মার্কো তার গলা কেটে ফেলে এবং শিশুটিকে বাঁচিয়ে নেয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যখন সে তার ভাই ভিক্টরকে বলে যখন তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে তখন তুমি সবার আগে আমাকে দেখতে পাবে। এবার এভাবেই মার্কো তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল এবং এর সাথে সাথে ছবিটি এখানেই শেষ হয়।